প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস সাজেশন দিয়েছিলাম, আশা করছি তোমরা অনেকেই ভালো পরীক্ষা দিয়েছো এবং যারা যারা আমার কাছে সাজেশনের প্রশ্নগুলো চেয়েছিলে আমি সবাইকে সেইগুলো দিয়েছি এবং কথা দিয়েছিলাম যে ভূগোলের সাজেশন এক শিক্ষকের কাছ থেকে আমি নিয়েছি, শিক্ষক শ্রী ভবেন মণ্ডল, তার কাছ থেকে আমি চেয়ে নিয়ে এসেছি এবং এই সাজেশনটা একদম অধ্যায় ধরে ধরে তিনি যেমনটি করেছেন আমি সেইগুলোই আস্তে আস্তে ধাপে ধাপে তোমাদেরকে অধ্যায় ধরে ধরে উল্লেখ করে দিচ্ছি। কেমন ছোট্ট চ্যানেল, ভালোবাসো এবং যারা ভালোবেসেছিলে, যারা আস্থা রেখেছিলে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি তোমাদের পরীক্ষা সবগুলো সুন্দর হবে এবং তোমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। কেমন প্রথম অধ্যায় ভূগোলের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ওইখান থেকে যে প্রশ্ন তিনি দিয়েছেন তিনটে প্রশ্ন। নাম্বার 1, সামুদ্রিক ক্ষয়ের ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। ওই দাগেই রিয়া উপকূল কাকে বলে? 5 + 2 7। 2 দাগ দ্বিতীয় প্রশ্ন, রিয়া উপকূল ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য উল্লেখ করো। অ্যাকুইফার ও অ্যাকুইক্লিড এর মধ্যে পার্থক্য উল্লেখ করো। অবরোহণ ও আরোহণ বলতে কি বোঝো? 3 + 2 + 2। 3 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত চিত্র সহ সংক্ষেপে লেখো। অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকা বলতে কি বোঝো? 5 + 2। এবারে এসো ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া, এইখান থেকে দুটি প্রশ্ন। 1, নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সচিত্র বিবরণ দাও। ছবি এঁকে কিন্তু। নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝো? 5 + 2। দ্বিতীয় প্রশ্ন, ক্ষয়চক্রের গঠন ও প্রক্রিয়া থেকে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো। 5 + 2। এবারে জল নির্গম প্রণালী, ওইখান থেকে একটা প্রশ্ন, চিত্র সহ বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করো। জাফরি রূপী ও আয়তাকার জল নির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো। 4 + 3। এবার এসব মৃত্তিকা থেকে প্রথম প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও জলবায়ুর ভূমিকা আলোচনা করো। মৃত্তিকা পরিলেখ কাকে বলে? 2 দাগ মৃত্তিকা সংরক্ষণে ও ক্ষয়ের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এন্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 + 2। এবার চলে এসো বায়ুমণ্ডল। তাহলে মৃত্তিকা থেকে দুটো প্রশ্ন, জল নির্গম থেকে একটি প্রশ্ন, ক্ষয়চক্র থেকে দুটি প্রশ্ন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে 3টি প্রশ্ন। এবারে বায়ুমণ্ডল থেকে এখানে 6টি প্রশ্ন দিয়েছেন। বায়ুমণ্ডল থেকে প্রথম প্রশ্ন, জেট বায়ু প্রবাহের 3টি বৈশিষ্ট্য লেখো। ওজোন স্তর হ্রাসের প্রভাবগুলি কি কি? 3 + 4। 2 দাগের প্রশ্ন, জেট বায়ু বলতে কি বোঝো? লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। জঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। 2 + 2 + 3। 3 দাগের প্রশ্ন, উপযুক্ত চিত্র সহ নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের জীবনচক্র বর্ণনা করো। এল নিনো ভারতীয় মৌসুমী বায়ুকে কিভাবে প্রভাবিত করেছে? 5 + 2। 4 দাগের প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ও ক্রান্তীয় ঘূর্ণবাতের পার্থক্য লেখো। মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো। 4 + 3। 5 নম্বর প্রশ্ন,
কোপেনে জলবায়ুর শ্রেণীবিভাগ করো, ওজোন স্তর ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। 4 যোগ 3। লাস্ট কোশ্চেন নাম্বার 6 বায়ুমণ্ডল থেকে ওজোন স্তর ক্ষয়ের প্রভাবগুলি লেখো, গ্রিন হাউসের ফলাফলগুলি লেখো। 4 যোগ 3। জীব বৈচিত্র্য থেকে একটি প্রশ্ন, জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, জীব বৈচিত্র্যের উষ্মা কেন্দ্র কাকে বলে। পরের মানুষ পরিবেশ ও মিথস্ক্রিয়া থেকে একটি প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো, প্রাকৃতিক দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। 4 যোগ 3। এবারে এসো অর্থনৈতিক ভূগোল। সে অর্থনৈতিক ভূগোল কৃষি থেকে যে প্রশ্নগুলো দিয়েছেন, ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের সুফল কুফল আলোচনা করো, শস্য সমন্বয় কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, নীল বিপ্লব বলতে কি বোঝো, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুফল ও কুফল কি। এবং 3 দাগ, শ্রীলঙ্কায় নারকেল চাষে উন্নত কেন। 2 যোগ 3 যোগ 2। 3 নম্বর প্রশ্ন, ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক কেন, ভারত রপ্তানি নির্ভীক কেন, ভারতে জল চাষের সামান্য সমস্যাগুলি কি কি, নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন। 3 যোগ 2 যোগ 2। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি, ভূমধ্য সাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন, নীল বিপ্লবের সমস্যা কি কি। 3 যোগ 2 যোগ 2। এবার আসি শিল্প থেকে। দেখো যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, অনেকেই ভাবছো যে স্যার এতগুলো প্রশ্ন, কিন্তু অধ্যায়গুলো থেকে দেখতে হবে যে আমার সমস্ত অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো কমপ্লিট আছে কিনা। দেখো সারা বছর যারা পড়েনি তাদের ইতিহাসটা আলাদা, তারা কখনোই এতগুলো প্রশ্ন পছন্দ করবে না, বাজে কমেন্টস করবে না। তোমার যদি ভালো লাগে এই প্রশ্নগুলো দেখবে, কিন্তু কখনোই চ্যানেলে বাজে কমেন্টস করবে না, কারণ চ্যানেলটা অনেক ভালো ছেলে মেয়ে অভিভাবকরা দেখে। তোমার ভালো যদি লাগে তুমি দেখবে, তোমার ভালো না লাগলে যে চ্যানেলটা তোমার ভালো লাগবে তুমি সেটা দেখতে পারো। এই মানে এই নয় যে তুমি চ্যানেলে বাজে কমেন্টস করবে। তবে সৌভাগ্যের কথা, আমি বাজে কমেন্টস পাই না, তোমাদের থেকে ভালো আমি অনেক পজিটিভ দিক পাই। অনেক চ্যানেল আমি দেখি এবং সেখানেও দেখেছি তারা অনেক বাজে মন্তব্য করে। সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু বলছি, যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে পরীক্ষার মুহূর্তে যারা সারা বছর ধরে পড়েছে তাদের চোখ বুলিয়ে নিলে কনফিডেন্সটা বাড়বে, এবং এই কনফিডেন্স যখন বাড়ে, মনের মধ্যে সাহস যখন যোগায়, তখন কোনো ভয় থাকে না এবং সেইটি আমার জয় করতে সহজ হবে। সুতরাং আমি চাইবো তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে বলেছিলাম যে আমার চ্যানেলে আমি ভূগোলের সাজেশন দেব, আমি নিয়ে এসেছি সেটাই দিচ্ছি। সুতরাং এখানে পজিটিভ কথা বললেই আমি খুশি হব, ভালো লাগবে। কেমন? নেক্সট, শিল্প থেকে নাম্বার 1, ভারতে মোটর গাড়ি শিল্পের দ্রুত উন্নতির কারণ কি, আইসোজোপেন কি, ভারতে কাগজ শিল্পের সমস্যাগুলি কি কি। নেক্সট, কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণগুলি লেখো, ভারতে পাট শিল্পের সমস্যা ও তার সমাধান লেখো। পণ্যসূচক কি, ভারতে তৈরি পোশাক শিল্পের উন্নতির কারণ কি, শিকড় আলগা শিল্প কাকে বলে। পরের প্রশ্ন নাম্বার 4, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো, আধুনিক যোগাযোগ ব্যবস্থার কৃত্রিম উপগ্রহের প্রভাবের মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন হচ্ছে কোয়েস্টারনারি ও একুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি কি কি, 2 যোগ 2 যোগ 3। এবং লাস্ট, শিল্প থেকে কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো।
ইন্টারনেটের গুরুত্ব কি? মালয়েশিয়ায় রাবার শিল্পের সমস্যাগুলি কি কি? এবারে চলে এসো জনসংখ্যা, জনবসতি, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এখান থেকে যে প্রশ্নগুলো, নাম্বার 1, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি কি কি? বেঙ্গালুরুর প্রধান শিল্পগুলির নাম লেখো। 3+2+2। পরের প্রশ্ন, জনঘনত্ব, মানুষ, জমির অনুপাতের পার্থক্য লেখো। পরিকল্পনা অঞ্চলের স্তর ক্রমগুলি লেখো। পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখো। 3+2+2। এরপরে পৃথিবীতে অসম জনবন্টনের কারণ লেখো। অভিবাসন ও বাস্তুত্যাগ বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ লেখো। বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্ব লেখো। কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণী বিভাগ করো। আর লাস্ট কোশ্চেন, কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা করো। ক্ষুদ্র পরিকল্পনা ও বৃহৎ পরিকল্পনার পার্থক্য লেখো। কাম্য জনসংখ্যা কাকে বলে? 2+3+2। দেখো চ্যানেলটা ছোট, আমার বড় স্ক্রিন নেই, ইলেকট্রনিক্স মিডিয়া নেই, যেটা বললেই স্ক্রিনে তোমরা দেখতে পাবে। খুব কষ্ট করে প্রশ্নগুলো দেখে নিও। চ্যানেলটা তোমাদের হোক ভালোবাসার চ্যানেল, সেই আশা রেখে আজকের ভিডিও সমাপ্ত করছি। আর শেষ কথা বলি, যারা এবার মাধ্যমিক দেবে, তোমার প্রিয় যদি কেউ থেকে থাকে তাকে বলবে এই চ্যানেলটা ফলো করবার জন্য। এবং কেউ যদি আমার থেকে একদম সাজেশন সহ নোটস পত্র নিতে চায় এবং সালের কোশ্চেন সহ এসএকিউ এমসিকিউ অনুশীলনীর উত্তর সহ একটু যোগাযোগ করতে বলবে 9153-690-676 এই নম্বরে। সবাইকে আবারও ধন্যবাদ।